নমস্কার, সুস্বাগতম, সাদর অভিনন্দন, অনেক আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা প্রত্যেককে। আমি ডক্টর ব্রহ্মানন্দ আকাশ সৌভাগ্য চক্র অনুষ্ঠানে আমার প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুদেরকে অনেক 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 স্বাগতম জানিয়ে আজকে এই অনুষ্ঠান শুরু করতে চলেছি। আপনাদের সঙ্গে দীর্ঘদিন দীর্ঘ সময় লাইভ ফোনিং প্রোগ্রাম করতে পারি না, তার একটি বিশেষ কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে আমার জ্যোতিষের দ্বারা বিচার এবং তন্ত্রের দ্বারা প্রতিকার এটাই সর্বশ্রেষ্ঠ। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, যদি প্রকৃতপক্ষে তন্ত্রকে নিয়েই কাজ করি তাহলে কিন্তু সত্যি কথা বলতে পারি এত চেম্বার করা যায় না। দেখবেন এক একজন টিভি স্কলার নিয়ে যেতে যায় শিয়ালদা, হাওড়া, নেপাল, ভুটান, বাংলাদেশ, এত স্কলার নিচ থেকে যাচ্ছে। সত্যি কি তারা জ্যোতিষ করে? সত্যি কি তারা তন্ত্রের প্রয়োগ করে? যদি তন্ত্রেরই প্রয়োগ করে তাহলে তাকে নিত্য সন্ধ্যা করতে হবে সময় মতো, অর্থাৎ শক্তি অর্জন করতে হবে, তারপরেই সে আপনার সমস্যার সমাধান করতে পারবে। শক্তিটা কি? আধারটা কি? আধার হচ্ছে একটা কলসের মতন। জপের দ্বারা এই কলসটা ভর্তি হয় এবং সেখান থেকে সামান্য 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 জল আমরা প্রতিকার স্বরূপ ব্যবহার করি, অর্থাৎ নিজেদের অভ্যন্তরীণ শক্তিকে প্রতিকারেতে কনভার্ট করা হয়, করে সেই কবচটাকে জাগানো হয়, করে সেই প্রক্রিয়াকরণগুলো করা হয়। তারপরেতে গিয়ে একজন মানুষ তার মুখে হাসি ফোটে, তার সমস্যার সমাধান হয়। এটা চরম ধ্রুব সত্য। সারাদিন যদি 3 ঘন্টা করে কি 4 ঘন্টা করে 5 ঘন্টা করে প্রত্যেক দিন যদি 2টো করে চেম্বার করে, তাহলে সন্ধ্যা করবে কখন, জপ করবে কখন, পাদুকা মন্ত্র কখন জপ করবে, কখনই বা তান্ত্রিক সন্ধ্যা করবে, সেগুলো কিন্তু করতে পারে না। করতে পারার না পারার ফল আপনারা বিশ্বাস নিয়ে যান, বিশ্বাস নিয়ে গিয়ে সেখান থেকে প্রতারিত হন, তারপরে ফিরে এসে বলেন জ্যোতিষ বা তন্ত্র বা বাস্তু এগুলো একটাও সঠিক নয়। কিন্তু দর্শক বন্ধুরা, এটা আপনাদের ভুল ধারণা। আমি আজকে বিশেষ কোনো ফোন নিচ্ছি না, তার একটি মাত্র কারণ ফোন নিলে বিষয়গুলোকে নিয়ে কথা বলা যায় না বা সত্যতার প্রকাশ করা যায় না। দেখুন, এতটা চরম সত্য কথা হয়তো অনেকের কাছে অপ্রিয় লাগলেও লাগতে পারে, কিন্তু তাতে আমার কিচ্ছু করার নেই। কারণ যাতে মানুষের উপকার হবে, একজন প্রফেশনালি জ্যোতিষ, যার প্রফেশনটাই জ্যোতিষ বা তন্ত্র, তাকে নিয়ে যারা কাজ করছে তাদের প্রধান কাজ আপনার সমস্যাটাকে নিজের সমস্যায় অনুভূতি নিয়ে এসে অনুভব করে আপনার সমস্যার সমাধান করা। আর এই অনুভূতিটা কখন হবে? যখন আমি আপনার সঙ্গে একটা ঘরোয়া পরিবেশে মিশতে পারবো, অর্থাৎ তখনই কিন্তু আপনি আপনার যে মনের কথা সেটা আমাকে বলবেন। আপনি যদি মনে করেন যে আমি ভিজিট দিচ্ছি, ও ঠিক আছে, যাই হোক, যেটাই হোক না কেন, ঠিক আছে, একটু থাকা ভালো, এরকম নয়। একজন জ্যোতিষকে প্রথম বন্ধু মনে করুন, তাকে সব কথাটা বলুন এবং বলবার আগে শুনুন। যেরকম বলি, প্রকৃত জ্যোতিষ শাস্ত্র কি বা তার দ্বারা আমরা সমস্যার সমাধান কীরকম করে পাব। সত্যিকে একটা 25 মিনিটের প্রোগ্রামে বসে অ্যানালাইসিস করাটা কি এতটা সহজ? D3, D4 চার্টগুলো, লগ্ন চার্ট, তার ভাব, নক্ষত্রের লট, সাবলট এবং তার সঙ্গে নবতারা চক্র, এইগুলোর একটা কম্প্যাক্ট বিচার হচ্ছে জ্যোতিষশাস্ত্র। একটা 25 মিনিটের প্রোগ্রামে এটা কি প্রকৃত করা সম্ভব হয়? না বন্ধু, এটা প্রকৃত করা সম্ভব হয় না। তাহলে কি করতে হয়? তখন আমরা কি করি? তখন তার লগ্ন চার্টের উপরে ফোকাস নিয়ে যাই, তখন তার আমরা নবতারা চক্রের উপরে ফোকাস নিয়ে যাই, তখন তার আমরা বিংশোত্তরীয় মহাদশার উপরে ফোকাস দিই। এই 3টে ফোকাসকে এক করে তখন তাকে একটা প্রেডিকশন করা হয়, যাকে প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি বলা হয়। দিস ইজ দ্য ট্রু অ্যান্ড দিস ইজ দ্য প্রসিডিওর। জ্যোতিষশাস্ত্রকে কে জ্যোতিষ, সঠিক বা বেঠিকের বিচার আমি যাচ্ছি না, আমি বলতে চাইছি শাস্ত্রটাকে নিয়ে। যে জ্যোতিষ
সবার আগে আপনার অতীতটাকে সঠিক বলবে। জানবেন অতীতটা সে দেখেনি, আপনি দেখেছেন, আপনি ফেস করেছেন। সেটা সঠিক হওয়া মানে সে বর্তমানটা আপনাকে সঠিক বলছে, এবং বর্তমানটাকে সঠিক বলা মানে সে ভবিষ্যৎটাকেও কিন্তু সঠিক বলবে। এই যে বিচার, এই বিচারের পর আসছে প্রতিকার। সেই প্রতিকারটা কি স্বরূপ হবে না, এবার এখানে একটা কথা বলি, প্রতিকারের একটা নির্দিষ্ট নক্ষত্র, প্রতিকারের একটা নির্দিষ্ট তিথি, প্রতিকারের একটা নির্দিষ্ট করণ, প্রতিকারের একটা নির্দিষ্ট চন্দ্রের রাশি পরিবর্তন, সেটাকে বিচার করে কিন্তু প্রতিকার করা হয়। অর্থাৎ এইগুলোকে যদি কম্প্যাক্ট না বিবেচনা করে প্রতিকার করা হয়, তাহলে আপনি যতই লোকের কাছে ঘুরবেন না কেন, যতই কাঠ পোড়াবেন না কেন, যতই যা কিছু করবেন না কেন, প্রতিকার আপনি পাবেন না। আমি হরপ করে বলতে পারি, অনেক জ্যোতিষ বা অনেক তান্ত্রিক যারা অনুষ্ঠান করে, যারা বসে অনেক বড় বড় কথা বলে, তারা জানেই না হোম কুণ্ডের অগ্নিকে কোন দিক থেকে স্থাপন করতে হয়। যারা নিজেদেরকে শাস্ত্রজ্ঞ পণ্ডিত বলে, তারা জানেই না হোমকুণ্ডের কোন দিক থেকে অগ্নিকে স্থাপন করতে হয়। জিজ্ঞেস করে দেখবেন তাদেরকে অন এয়ারেতে পরিষ্কার টিভির সামনে, বিজয়া শিকার কাকে বলে, কি করে বিজয়া শিকার করতে হয়, কিঙ্কিনী স্তোত্রম কোনটা, কিঙ্কিনী দেবীর পুজো কিভাবে করতে হয়। আগে তো পার্ট টু পার্ট, আগে তো আপনাকে প্রি স্কুলে ভর্তি হতে হবে, তারপরে আপনার লোয়ার, আপার, কেজি, নার্সারি, দেন ইউ 1, 2, 3, 4 to 10 মাধ্যমিক, হাই সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন। আপনি কোনো কিছুই না করে ডিরেক্ট ঝাঁপ দিচ্ছেন গ্র্যাজুয়েশন করতে। সেখানেতে গিয়ে আপনি যার কাছে যাচ্ছেন সে নিজেও নিজের ক্ষতি করছে, তার সঙ্গে আপনারও ক্ষতি করছে। যেরকম বাস্তু সম্বন্ধে অনেকের কাছ থেকে শুনি, বা বাস্তু সম্বন্ধে অনেক অনেক কথা বলে থাকে, বাস্তু কি, বাস্তু অমুক, ঈশান কোণ, ঈশান কোণ, ঈশান কোণ, ঈশান কোণ। আরে পুরো একটা বাস্তুতে কি খালি ঈশান কোণেরই জায়গা? অন্য কোনো কোণের, অন্য কোনো জায়গার কোনো মাহাত্ম্য নেই? একটা কথা বলে রাখি, বাস্তুর সবচেয়ে বড় মাহাত্ম্যের জায়গা ব্রহ্মস্থান। একদম প্রকৃত শাস্ত্র বলছি, বাস্তু জাক তন্ত্রমের যেই কথা উল্লেখ করা হয়েছে সেইখান থেকে বলছি, ব্রহ্মস্থান। অর্থাৎ পুরো বাস্তুর মিডিল স্থানটা হচ্ছে ব্রহ্মস্থান। তার জন্য একটা বাস্তুকে কম্পাস ফেলে সম্পূর্ণ তার ডিগ্রিটাকে ইকুয়ালি বিচার করতে হয়। এবার সেই ব্রহ্মস্থান যদি ঢালু হয়ে যায়, বা সেই ব্রহ্মস্থানের আপনি একটা ফল সিলিং করলেন, দেখা গেল ব্রহ্মস্থানটা নিচু হয়ে গেল, সেখানেও কিন্তু আপনার বাস্তুর প্রবলেম আসবে। তারপরে আসি, যেটা কেউ উল্লেখই করে না, সেটা হচ্ছে দক্ষিণ দিক বাস্তুর, সাউথ ফেস। দক্ষিণটা কি? দক্ষিণে কার বাস? আমরা কি বলি? দক্ষিণে যমরাজ্য গচ্ছত রিপ্রবাহ, অর্থাৎ যমের বাস দক্ষিণে। দক্ষিণটা কি? দক্ষিণ ধর্মের দিক। একটা জিনিস মাথায় রাখবেন, যদি পুরো বাস্তুর মধ্যে সাউথ যদি গন্ডগোল হয়ে যায়, মানে দক্ষিণ যদি গন্ডগোল হয়ে যায়, তাহলে আপনার ঈশান কোণে আপনি দেব গৃহ রাখলেও আপনার বাস্তু ঠিক হবে না, আপনার বাস্তুর গন্ডগোল থাকবেই থাকবে। কেন বলুন তো? একটা ভাগবতে, শ্রী ভাগবত গীতায় একটি বৃষৎ কথা আছে, বলে যত্র ধর্ম তত্র জয়। যেখানে ধর্ম আছে সেখানে আপনি বিজয় লাভ করবেনই করবেন, এবং কোনো জায়গায় যদি ধর্ম না থাকে সেখানে কোনো দেবতা বিরাজ করে না, সমস্ত দেবতা সেই স্থানকে ত্যাগ করে দেয়। সেটা আপনার গৃহের লক্ষ্মী হোক বা আপনার গৃহের ইষ্ট দেবতা হোক। তো আমরা কি জানলাম? সবাই ঈশান কোণ কিনে বলে, আরে আপনার ঈশান কোণেতে পায়খানা বাথরুম আছে? আরে বাবরে বাবা, এটা আপনার তো বিশাল প্রবলেম হয়ে গেল। আপনি দেব কোণেতে পায়খানা বাথরুম ওয়াশরুম করে ফেললেন, দেব কোণেতে আপনি নোংরা আবর্জনা জিনিস রেখেছেন, আপনার প্রবলেম হয়ে গেল, বাস্তুদোষ হয়ে গেল। কিন্তু জানতে হবে আমাদেরকে দেবকোণ ছাড়াও অন্যান্য কোণের অনেক মাহাত্ম্য আছে। যেরকম অগ্নিকোণ,
অগ্নিকোণ, অগ্নিকোণ কিসের কিসের কারক জানেন? এই অগ্নিকোণটা হচ্ছে এনার্জির কারক। পুরো বাস্তুর এনার্জেটিক প্লেস হচ্ছে অগ্নিকোণ, বা এনার্জি সাপ্লায়ার হচ্ছেন অগ্নিকোণ, কারণ অগ্নি এনার্জি দেয় পুরো বাস্তুকে। দেখবেন এমন কিছু কিছু বাস্তু আছে যেটা অগ্নিকোণ ডিস্টার্ব হয়ে রয়েছে, সেখানে আপনি গিয়ে বসলেন, তো বসার পর দেখবেন আপনাদের ল্যাথার্জেটিক ভাব আসবে, আপনার ঘুম পাবে, কাজ করতে ইচ্ছা করবে না, মনে হবে সারাক্ষণ শুয়ে থাকি, শরীরটা ভালো লাগছে না, মন ভালো লাগছে না, মেজাজটা খিচখিচ লাগছে, আর মনের ভেতর একটা দুঃখের ভাব প্রকাশ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে অগ্নিকোণ। জানবেন সেই বাস্তুর অগ্নিকোণটা ডিস্টার্ব হয়ে রয়েছে, কারণ যেটা সোর্স অফ এনার্জি, যেখান থেকে আপনাকে এনার্জি সাপ্লাই করছে যেই কোণ, অগ্নিদেব হচ্ছেন এমন একজন দেব যিনি তার 7খানা জিহ্বা দিয়ে সপ্ত স্বর্গ সপ্ত পাতালে তার আর্য অর্থাৎ হোমের ঘৃতকে সংস্কারের পর তাকে আর্য বলা হয় বা হবি বলা হয়, তাকে প্রেরণ করছে সমস্ত দেবতার কাছে। তো সেই দেবতার বাসস্থানের জায়গা যদি গন্ডগোল হয়ে যায়, তাহলে আপনার কিন্তু পুরো বাস্তু জুড়ে একটা এনার্জির প্রবলেম হয়ে যাবে। দেখবেন ছেলে মেয়ের পড়াশোনার ক্ষেত্রে একটা লেথার্জেটিক ভাব চলে আসবে, ও পড়ছি, দেখবেন ম্যাক্সিমাম বাড়িতে যে প্রবলেমটা হয়, পড়তে পড়তে ঘুমিয়ে পড়ছে, পড়বার যে একটা উৎসাহ ভেতরেতে সেটা আসছে না, যার ফলে বাচ্চার রেজাল্ট খারাপ করছে ঘন ঘন। বাড়িতে ঢুকলেই কাজের যে একটা উৎসাহ সেটা কাজ করছে না, সেই উৎসাহটা যেন কোথায় একটা বিলুপ্ত হয়ে গেল। এই প্রবলেমগুলো হয় অগ্নিকোণের যদি ডিস্টার্ব হয়। তারপর আসি বায়ুকোণ। বায়ুকোণ যদি ডিস্টার্ব হয়, বায়ু কিসের কারক বলতে পারবেন? বায়ু হচ্ছে ফ্রেশনেসের কারক। বায়ু আমাদেরকে ফ্রেশনেস দেয়, পরিষ্কার পরিচ্ছন্নতা, একটা চনমনে ভাব, একটু আনন্দ, সুবাস, এগুলো আমাদেরকে প্রদান করে। যদি বায়ুকোণ ডিস্টার্ব হয়ে যায়, তখন আমাদের জীবনে কি প্রবলেম আসতে পারে? আমাদের জীবনে একটা বিশদ প্রবলেম আসতে পারে। সেই প্রবলেমটা হচ্ছে আমরা সন্তুষ্টির অভাবে ভুগব। কিছুতেই মনের ভেতরে কোনো আনন্দ কাজ করবে না। আপনি হাজার অর্থ রোজগার করবেন, বাড়িতে নিয়ে যাবেন, কিন্তু আপনার ফ্যামিলি মেম্বাররা যেন সন্তুষ্ট হবে না। আপনার পরিশ্রম করা কাজ বা আপনার পরিশ্রম তাদের চোখে পড়বে না। তারা মনে করবে কি, এ তো সকলেই করে, এ আবার নতুন করে কি, সংসার মানে একে পরিশ্রম করতেই হবে, যেহেতু এ ঘরের কর্তা। বাড়িতে ঢুকবেন, দেখবেন মানে একটা ফ্রেশ এয়ারের একটা সুন্দর একটা প্রবাহ আমরা অনুভব করতে পারি। দেখবেন যদি বৃষ্টি হয়, জানলা দরজা খুলে দিলে সুন্দর একটা ঠান্ডা বাতাস আমরা অনুভব করি, মনটা বেশ সুন্দর লাগে, একটা শান্তি লাগে। সেই যে শান্তির অনুভূতিটা সেটা বিলুপ্ত হয়ে যাবে ঘরের থেকে। এই প্রবলেম হচ্ছে যে অগ্নিকোণের। এবার আসি নৈরিত কোণ। নৈরিত কোণের একটা বড় সমস্যা আছে। নৈরিত কোণের সমস্যাটা কি? নৈরিত কোণেতে কিন্তু রক্ষাধিপতির বাস, মানে নৈরিত কোণ আপনাকে রক্ষা করবার ক্ষমতা দেয়, অর্থাৎ প্রোটেকশন অফ ইউর হাউস, দ্য প্রোটেকশন সাইড অফ ইউর হাউস, সেটা হচ্ছে নৈরিত কোণ। এবার নৈরিত কোণে যদি প্রবলেম চলে আসে, সুতরাং কি হবে? হাউস কিন্তু প্রোটেক্টেড ছাড়া হয়ে যাবে। যে কোনো শত্রু আপনার গৃহের ওপরে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করতে পারে, যে কোনো শত্রু আপনার গৃহের ওপরে পরতান্ত্রিক ক্রিয়া করতে পারে, যে কোনো শত্রু আপনার গৃহের ক্ষতি সাধন করতে পারে খুব ইজিলি। আপনার ঘরের মাটি, যেখান থেকে মেইন এন্ট্রান্স সেখানকার মাটি, বা আপনার ফুলের টবেরও মাটি, বা আপনি যেখান থেকে হেঁটে যাচ্ছেন সেখানকার ধুলো, বা আপনার ঘরের সংলগ্ন কোনো রকম চারা গাছ, বা আপনার কমন ওয়াল হয়তো আছে বা কমন কোনো পাঁচিল আছে, সেখানকার ইটের গুঁড়ো বা ইট, এই জিনিসগুলোকে নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করা হয়। সেই জায়গাটা কিন্তু প্রোটেক্ট করতে পারবে না আপনার বাস্তুকে, এবং একটা
আর্থিক টান সর্বদা চলবে, টাকা আসবে, গৃহে অর্থ আসবে, কিন্তু জলের মতন ব্যয় হয়ে যাবে। কোথা থেকে যে অর্থ ব্যয় হয়ে গেল সেটা আপনি চিন্তাও করতে পারবেন না বা ধ্যান ধারণার মধ্যে রাখতেও পারবেন না। এইটা হলো গিয়ে নৈঋত কোণের মজা। এবার চলে আসি ঈশান কোণ, যাকে নিয়ে সকলেই বলে থাকে দেববাস, দেব গৃহম দেববাসম, দেবক্ষোণম ঈশানম, ঈশান সর্ববিদ্যানাম, ঈশ্বর সর্বভূতানাম, অর্থাৎ ঈশান কোণ। ঈশান শিবের নাম আমরা জানি। তো ঈশান কোণ ডিস্টার্বড হলে এটা হয়, সেটা হয়, ওটা হয়, এটা হয়, অনেক কিছু শুনেছেন। তো একটা নতুন জিনিস শুনুন, ঈশান কোণ যদি প্রবলেম হয় তাহলে কি হবে। ঈশান কোণ প্রবলেম যদি হয় সবার আগে এফেক্ট করবে গৃহকর্তাকে। গৃহকর্তার লিভার, গৃহকর্তার প্যানক্রিয়াস, গৃহকর্তার হার্ট রিলেটেড প্রবলেম, গৃহকর্তার ব্লাড সুগারের প্রবলেম, এই চারটে কমন প্রবলেম দেবেই দেবে যদি ঈশান কোণ ডিস্টার্বড হয়। কারণ সকলে নিজেকে শাস্ত্রজ্ঞ পণ্ডিত বলে, সকলেই বলে বাস্তুবিদ, সকলে বলে কামাখ্যা সিদ্ধ, সকলে বলে তারাপীঠ সিদ্ধ, সকলে বলে অমুক সিদ্ধ তমুক সিদ্ধ। এত সিদ্ধ বাবারা থাকতেও সবচেয়ে খারাপ যেটা লাগে, যে কিছুদিন আগে আমাদের একজন জ্যোতিষ বন্ধু তিনি মারা গেলেন। একটা কথা বলুন তো, যিনি সকলের ভাগ্য বিচার করতে পারছে তিনি নিজের ভাগ্য বিচার করতে পারল না? যে তার অপঘাতে মৃত্যু আছে, এই প্রশ্নটা তো যে কেউ করবে। আমি যদি আপনাদের সকলের ভাগ্য বিচার করি, তার জন্য আমি ভিজিট নিচ্ছি, পারিশ্রমিক নিচ্ছি, তাহলে আমি নিজের ভাগ্য বিচার করতে পারবো না যে আমার কবে কি আছে কবে কি নেই? তাহলে সে জ্যোতিষ জানলো কোত্থেকে, বা তার জ্যোতিষের জ্ঞান কোত্থেকে আসলো? এত সিদ্ধ হয়ে তাহলে কি হলো? তো সুতরাং মিথ্যাচার বেশি দিন চলে না। মিথ্যাচারের ফল পরিণতি খুব খারাপ হয়, খারাপভাবেই শুরু হয়, খারাপভাবেই শেষ হয়। তাই যেই সাবজেক্টটা কেউ জানেন না, সেই সাবজেক্টটা নিয়ে কাউকে মিসগাইড করাটা খুব বড় অপরাধ, মস্ত বড় ভুল। সেই ভুলটা আপনার চোখে পড়ুক না চোখে পড়ুক, কিন্তু উপরে যিনি বসে আছেন সে আদিদেব মহাকাল, তার চোখে কিন্তু অবশ্যই পড়ছে। ঈশান কোণের যে প্রবলেম নিয়ে আমরা কথা বলছিলাম, কেন এই প্রসঙ্গটা তুললাম, তার কারণ দেখছি রিসেন্টলি সকলে লিখছে তারাপীঠ সিদ্ধ, কামাখ্যা সিদ্ধ। তারাপীঠ সিদ্ধ কে ছিল জানেন? একমাত্র গুরু বামদেব। একবার ঠাকুর শ্রী ত্রৈলঙ্গ স্বামী प्रेमानंद महाराज के जिज्ञेस करছে, अच्छा बोलिए तो आपको तारापीठ भैरव का बारे में आपको क्या लगता है? जिज्ञेस করছে তারাপীঠ ভৈরবের সম্বন্ধে আপনার কি মনে হয়? তখন উনি বলছেন, ওনা তৈলঙ্গ স্বামী এবং প্রেমানন্দ সরস্বতী দেব মহারাজ, ওনারা 10 ঘরা সন্ন্যাসী ছিল, 10 ঘরা নামী সন্ন্যাসী। তো সেখানে উনি বলছেন, এটা খুব দামি কথা, বলছে যে ব্রহ্মম নিরাকারম রূপানম रूपेण परिवर्तितस्य ब्रह्मम तत्यम कलिकल्म नाशाय ब्रह्म रूपम नमो नमः। অর্থাৎ আমরা নিরাকার ব্রহ্মের সাধনা করি। 10 ঘরা নামক সন্ন্যাসীরা নিরাকার ব্রহ্মের সাধনা করেন, যে ব্রহ্মের কোনো আকার নেই, নিরাকার ব্রহ্ম। অর্থাৎ তাদের কাছে আমাদের এই চণ্ডী শ্লোকটা এক হয়ে যায়, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, মা তুমি সর্বভূতে বিরাজ করছো। তো তারা সেই সর্বভূতেই পরব্রহ্মকে বিশ্বাস করেন, বা সর্বভূতে সেই পরব্রহ্মকে চিন্তা করেন, বা পরব্রহ্মকে তারা অনুভূতি করতে পারেন, অনুভব করেন। তো তখন প্রেমানন্দ সরস্বতী মহারাজ বলছেন স্বামী তৈলঙ্গ স্বামীকে, যে ব্রহ্ম যদি কখনো মনুষ্য রূপ ধারণ করে, ব্রহ্ম যদি কখনো কোনো কিছুর আকার নেয়, স্ট্রাকচার যদি নেয়, বা কোনো ক্যারেক্টার যদি নেয়, তাকে দেখতে হবে যেরকম গুরু বামদেব হচ্ছেন তাই।
যদি তারা সিদ্ধ কোনো ভৈরব থাকেন, চলন্তমান শিব, তিনি গুরু বামদেব নিজে। তদ্ভিন্ন কারোর লেখার অধিকার নেই। আমি হাইলি প্রোটেস্ট করছি এই বিষয়টা লেখা যে তারাপীঠ সিদ্ধ। তারাপীঠ সিদ্ধ এটা যারা লিখছে তাদের জন্য আগামীকাল এক ভয়ঙ্কর তাদের জীবনের দৈর্দশা নেমে আসবে, আসতে বাধ্য। তার কারণ ব্রহ্মকে নিয়ে ছেলে খেলা নয়। একমাত্র গুরু বামদেব হচ্ছেন তারা সিদ্ধ। কারণ যেখানে আরেকজন মহাপুরুষ, 108 জন মহাপুরুষের মধ্যে শ্রী তৈলঙ্গ স্বামী নিজে বলছেন ব্রহ্ম যদি কোনো স্ট্রাকচার নেয়, কোনো আকৃতি যদি নিরাকার ব্রহ্ম ধারণ করেন, তিনি হচ্ছেন গুরু বামদেব নিজে। অর্থাৎ উনি চলন্তমান শিব, চলন্তমান রুদ্র। তো সুতরাং এই তারাপীঠ সিদ্ধ, কামাখ্যা সিদ্ধ এগুলো লেখা প্লিজ বন্ধ করুন। খুব খারাপ পরিণতি হতে চলেছে। যতটুক বিচার করেছি দেখেছি, যখনই মানুষের ঔদ্ধত্য বেড়েছে ঈশ্বরকে নিয়ে, বিভিন্ন সময় ফেসবুক খুলে দেখবেন বিভিন্ন রিল, কেউ মায়ের গায়ের উপরে পা তুলে দিচ্ছে, কেউ ঘটের উপরে উঠে নাচছে, কেউ জিব্বের করে দৌড়াচ্ছে, কেউ বিভিন্ন প্রকার হাত পা নেড়ে নেড়ে অঙ্গ প্রত্যঙ্গ বিভূতি বিভিন্ন প্রকারের এক অদ্ভুত রকমের সমস্ত পাগলামো করছে, ততবার কিন্তু প্রাকৃতিক দুর্যোগ নেমে এসছে। এবং আমি আবার ওপেন এয়ারে বলছি, কোভিড আবার ঘুরে আসবে। এটা বিচার বলছে, জ্যোতিষশাস্ত্র বলছে। আজকে 11 তারিখ বৃহস্পতিবার বিকেল 4:43, আমি বলছি কোভিড আবার ঘুরে আসবে এবং সেটা ভয়ঙ্কর রূপ নিয়ে ঘুরে আসবে। মানুষকে পরিবর্তন হতে হবে। মানুষ ঈশ্বর নয়। যারা ঈশ্বরকে নিয়ে ছেলেখেলা করছে এরকম, তাদের জন্য এগুলো ঘটছে, তাদের ভিন্ন নয়। আবার মহামারী ঘুরে আসবে। তো সুতরাং পরিবর্তন আমাদের নিজেদেরকে হতে হবে। সেই কারণেই বলি যে অবশ্যই সঠিকভাবে জ্যোতিষের দ্বারা বিচার করুন। জ্যোতিষশাস্ত্র একটা সায়েন্টিফিক, সম্পূর্ণ সায়েন্টিফিক শাস্ত্র, এর ভেতরে সায়েন্স আছে। তন্ত্র একটা অদ্ভুত বিজ্ঞান। যারা এই বিজ্ঞানকে নিয়ে পড়ে রয়েছে তাদেরকে তান্ত্রিক বলা হয়। যেরকম সায়েন্স নিয়ে পড়ে থাকলে সায়েন্টিস্ট বলা হয়, একে নিয়ে যারা পড়ে আছে তাদেরকে তান্ত্রিক বলা হয়। তারা স্পিরিচুয়াল প্র্যাকটিস তারা করে। এই দুটোর কম্বিনেশন যদি ঠিক থাকে আপনার লাইফেতে, আপনার লাইফকে কিছু দিয়ে কিছুতে আটকানো যাবে না, আপনি এগিয়েই যাবেন। দেখুন একটা মজার জিনিস কি, খুব পরিষ্কার কথা বলতে গেলে এটা একটা বিজ্ঞাপন সূচক অনুষ্ঠান। আমরা সকলেই জানি এখানে সকলে বিজ্ঞাপন দিচ্ছে। কেন দিচ্ছে? আমি শ্রেষ্ঠ, এ বলছে আমি শ্রেষ্ঠ, ও বলছে আমি শ্রেষ্ঠ, ও বলছে আমি শ্রেষ্ঠ। তার কারণটা কি? কারণ তার কাছে যেন মানুষ আসে। আমি খুব সত্যি কথা কঠোরভাবে বলি, কিন্তু কথাগুলো খুব তেতো, যেন তার কাছে মানুষ আসে। আপনি চিন্তা করে দেখুন, আমি কত মাস পরে আমি লাইভ করছি। কারণ কি বলুন তো, আমি আমার কর্মটাকে বিশ্বাস করি, আমি বিজ্ঞাপনকে বিশ্বাস করি না। আমি কাজ এই লেভেলেতে গিয়ে করব যেখানে আমি সময় পাবো না, আমাকে কাউকে খুঁজতে হবে না, সকলে আমাকে খুঁজবে, এই বিশ্বাসটা আমি করি। দেখুন আমার এত কত চেম্বারও নেই এবং এতটা সৎসাহস রয়েছে, আমি আমার নিজের বাড়িতে মাতৃ মন্দিরে বসে মানুষকে দেখি। একদম পরিষ্কার, ব্যারাকপুরে আমার নিজ গৃহমন্দির, চলে আসবেন, সেখানেই বসে দেখব, সেখানেই বসে কথা হবে, মায়ের সামনে বসে কথা হবে। ভালো থাকুন, আনন্দ থাকুন। আগামী দিন এইভাবেই যেন সত্যিটা সারা জীবন আপনাদের সামনে তুলে ধরতে পারি। বুকিং নাম্বার যদি মনে করেন প্রয়োজন বোধ হয় 8981777461, 8777850827, গৃহমন্দির ব্যারাকপুর, এই দুটো নম্বরে অগ্রিম ফোন করে নাম লিখিয়ে নিয়ে আসবেন, কারণ আমি 10 জনের বেশি দেখি না। ভালো থাকুন, আনন্দ থাকুন। জয় শ্রী মহাকাল, জয় মাতারা, জয় গুরুবাম। প্রণাম, ধন্যবাদ, নমস্কার।